আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে আমি ইসলামিক ইতিহাস দ্বিতীয় পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস উপহার দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাস করবে এবং বেশি বেশি লেখার অভ্যাস করবে। আমি প্রথমে একটা উদ্দীপক বলবো এবং এর আলোকে যেসব প্রশ্ন হতে পারে সেগুলো বলে উত্তরও আমি বলে দিব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো অনুধাবন করবে আশা রাখি। মনে করো একটা উদ্দীপক এমন হতে পারে যে শাহাদাত মাহমুদ ইতিহাস বই পড়েছিল। সে দুজন গজনী শাসকের ভারত অভিযান সম্পর্কে পাঠ করে। একজন 17 বার ভারত অভিযান করে 17 বারে সফল হন। অন্যজন তরাইনের 2 বার যুদ্ধে অবতীর্ণ হন। প্রথমে পরাজিত হলেও দ্বিতীয়বার তিনি জয়ী হন। এটি একটি উদ্দীপক। এর আলোকে যেসব প্রশ্ন হতে পারে: ক, সুলতান মাহমুদ কে ছিলেন? খ, সবুক্তগীনের পরিচয় ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে শাহাদাত মাহমুদের পঠিত দ্বিতীয় ব্যক্তির মধ্যে কোন গজনী সুলতানের কোন অভিযান ফুটে উঠেছিল নিরূপণ করো। এবং ঘ, উদ্দীপকে শাহাদাত মাহমুদের পঠিত 2 ব্যক্তির মধ্যে তুলনামূলক আলোচনা করো। মনে করো এটি একটি উদ্দীপকের প্রশ্ন হতে পারে। এই উদ্দীপকটির তো এর উত্তর যেমন: ক, সুলতান মাহমুদ ছিলেন ইতিহাস বিখ্যাত সমর নেতা। সুলতান মাহমুদ কে ছিলেন? সুলতান মাহমুদ ছিলেন ইতিহাস বিখ্যাত একজন সমর নেতা, রাষ্ট্রনায়ক, যার সম্বন্ধে সুলতান মাহমুদ সম্বন্ধে আল্লামা ইকবাল বলেছিলেন, একই সাপনি খাই হুই গই মাহমুদ গায়াজ নাকুই বন্দর হা নাকুই বন্দর আওয়াজ। একই সারিতে দাঁড়িয়ে গেলেন সম্রাট, দিল্লির সম্রাট মাহমুদ, এবং তার চাকর আয়াজও একই কাতারে নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন এখানে কোনো রাজা রইল না, না কোনো ভিক্ত রইল, সবাই আল্লাহর গোলাম হয়ে গেল। তো সেই সুলতান মাহমুদ ইতিহাসে নাম করেছিলেন শাসক। খ, সবুক্তগীন ছিলেন আলুপ্তগীনের কৃতদাস ও জামাতা। শৈশবে তিনি কৃতদাস রূপে আলুপ্তগীনের নিকট বিক্রিত হন, কিন্তু শীঘ্রই তিনি তার কর্মদক্ষতা গুণে প্রভুর প্রিয় পাত্র হয়ে ওঠেন এবং এরই স্বীকৃতি স্বরূপ আলুপ্তগীন তাকে আমিরুল উমরা উপাধি প্রদান করেন এবং নিজের কন্যার সাথে বিবাহ দেন। আলুপ্তগীনের মৃত্যুর পর উত্তরাধিকার দ্বন্দ্বে সুযোগে 977 খ্রিস্টাব্দে সবুক্তগীন গজনীর অধিষ্ঠিত গজনীতে অধিষ্ঠিত উপবেশন করেন। তিনি ছিলেন গজনীর অধিপতি সুলতান মাহমুদের পিতা। অর্থাৎ 977 খ্রিস্টাব্দে সবুক্তগীন গজনীর অধিপতি হয়ে বসেন এবং তিনি ছিলেন গজনীর অধিপতি সুলতান মাহমুদের পিতা। এরপর গ, উদ্দীপকে শাহাদাত মাহমুদের পঠিত ইতিহাসের দ্বিতীয় ব্যক্তিটির মধ্যে গজনী সুলতান মইজুদ্দিন মোহাম্মদ গুরির সাদৃশ্য ফুটে উঠেছে। মইজুদ্দিন মোহাম্মদ গুরি 1175 খ্রিস্টাব্দে মুলতান এবং 1176 খ্রিস্টাব্দে উস দখল করেন। 1192 খ্রিস্টাব্দের মধ্যে তিনি গুজরাট, পেশোয়ার, সিন্ধু, পাঞ্জাবকে নিজ রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এরপর গুরি রাজপুত রাজাদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করেন। মোহাম্মদ গুরির সমর প্রস্তুতির সংবাদে শঙ্কিত হয়ে দিল্লি ও আজমিরের সোহান বংশীয় রাজারা, বিশেষ করে পৃথ্বীরাজের কনৌজ ব্যতীত সমগ্র উত্তর ভারতের রাজপুত রাজাদের সাথে
মৈত্রী জোট গঠন করে গুরির আক্রমণ প্রতিহত করার জন্য অগ্রসর হন। তরাইনের প্রান্তরে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মোহাম্মদ গুরি রাজপুত সংঘের কাছে পরাজিত হয়ে যান, পরাজয় বরণ করেন, কিন্তু পরবর্তী সময় তিনি আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করেন। এরপরে ঘ এর উত্তর, উদ্দীপকে সাদাত মাহমুদের পঠিত দুই ব্যক্তির সাথে সুলতান মাহমুদ ও মোহাম্মদ গুরির সাদৃশ্য রয়েছে। অর্থাৎ মধ্যযুগীয় ভারতের ইতিহাসে গজনীর সুলতান মাহমুদ ও সুলতান মইজুদ্দিন মোহাম্মদ গুরি উভয় সমন্বয়ক ছিলেন। রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হিসাবে অনন্য সাধারণ প্রতিভাধর ব্যক্তি ছিলেন। তবে উভয়ের সামগ্রিক কীর্তি বিবেচনায় তাদের মধ্যে বিশেষ কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন ব্যক্তিগত শৌর্যবীর্য, রণনৈপুণ্য সুলতান মাহমুদ ও গুরির বিশেষ খ্যাতি ছিল। মাহমুদ ছিলেন অপরাজয় নেতা, অপরদিকে গুরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল এবং দ্বিতীয় যুদ্ধে তিনি আরো জয়লাভ করেছিলেন। তবে মোহাম্মদ গুরি স্থায়ীভাবে বসবাস করেছিলেন, রাজ্য শাসন করেছিলেন, আর মাহমুদ গজনীতে ফিরে গিয়েছিলেন, স্থায়ীভাবে বসবাস বা শাসন করেননি। এইটি ছিল তাদের মধ্যে পার্থক্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ক্লাসগুলো অত্যন্ত মনোযোগের সাথে আয়ত্ত করবে। ভালো থাকো। আল্লাহ হাফিজ।